শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। তাহলে আজকে আমরা 4 নম্বর পেপারের আমরা থিওরি পেপার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম থেকেই শুরু করছি। তোমাদের সকলের কাছে আশা করি বই আছে। আমি বই মানে কত নম্বর পৃষ্ঠে আছে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তার সাথে সাথে আমি বলে দেবো যে মানে কীভাবে পড়বে সেটাও আমি বলে দেবো। সবার প্রথম তোমরা 445 পৃষ্ঠা আসবে, ঠিক আছে? স্টাডি সেন্টারের 4 নম্বর পেপার, স্টাডি সেন্টার থেকে যে বইটা দিয়েছে তার 4 নম্বর পেপারে 445 নম্বর পৃষ্ঠা আসবে, ঠিক আছে? মানে কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেগুলো বলে দিচ্ছি। মানে সেই বইটা তোমার সকলের কাছে আছে, সেটা পড়লেও আশা করি হয়ে যাবে। তার সাথে তো আমি নোট পাঠিয়ে দিয়েছি। দেখো, সবার প্রথম তোমাদের প্রথম প্রশ্ন হলো তোমাদের পরীক্ষায় ক্যাটালগিং থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে এন্ট্রি। তোমরা তো নিশ্চয়ই এন্ট্রি সম্পর্কে পড়েছো। এন্ট্রি সম্পর্কে তোমরা অলরেডি মানে প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, ঠিক আছে? অর্থাৎ এই এন্ট্রি সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এন্ট্রির প্রয়োজনীয়তা লেখো বা বিভিন্ন ধরনের এন্ট্রিগুলি সম্পর্কে আলোচনা করো, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে। বা এন্ট্রির বিভিন্ন বৈশিষ্ট্য লেখো বা এন্ট্রির টাইপসগুলো আলোচনা করো বা এন্ট্রি কাকে বলে, ঠিক আছে? অর্থাৎ এন্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? এটা আশা করি জানো। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করেছি, সেগুলো আমরা থিওরি ক্লাসে বলবো। 445 পৃষ্ঠা আসলে পাবে, ঠিক আছে? তো এন্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো মেন এন্ট্রি, অর্থাৎ মুখ্য এন্ট্রি। তোমরা এখন তো লেখার সময় বাংলায় লিখবে অথবা ইংরেজিতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর হলো মুখ্য এন্ট্রি। 2 নম্বর পাচ্ছি আমরা হলো অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি, ঠিক আছে? অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি, আমরা ইংরেজিতে অ্যাডেড এন্ট্রি বলি, ঠিক আছে? আর আরেকটা এন্ট্রি রয়েছে সাবজেক্ট এন্ট্রি বা বিষয় শীর্ষক এন্ট্রি, ঠিক আছে? এই হলো 3টে এন্ট্রি। এই 3টে এন্ট্রি দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে। কখনো বলে মুখ্য এন্ট্রি সম্পর্কে আলোচনা করো, কখনো অতিরিক্ত এন্ট্রি সম্পর্কে আলোচনা করো, বা মুখ্য এন্ট্রি বলতে কি বোঝো এবং তার সম্পর্কে আলোচনা করতে বলো, বা এর ভাগগুলো আলোচনা করো। অতিরিক্ত এন্ট্রি কি, এর ভাগগুলো আলোচনা। সাবজেক্ট এন্ট্রি কি, এর ভাগগুলো, ঠিক আছে? এখন মুখ্য এন্ট্রির মধ্যে কি কি পড়ছে, মানে কি কি থাকে, মানে মুখ্য পরীক্ষা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে মুখ্য এন্ট্রি বা মেন এন্ট্রি বলতে কি বোঝো, এর ভাগগুলি আলোচনা করো, ঠিক আছে? আমরা তো অলরেডি মেন এন্ট্রি সম্পর্কে আমরা ক্যাটালগিং ক্লাস করেছি, ঠিক আছে? সেখান থেকে আশা করি কি কি থাকে তোমরা সকলেই জানো। যে সবার প্রথম আমরা হেডিং পাচ্ছি, ঠিক আছে? এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? হেডিং পাচ্ছি, অর্থাৎ শীর্ষক, হেডিং। তাহলে আমরা হেডিং পয়েন্ট করব, হেডিং আলোচনা করব, ঠিক আছে? দেখো, হেডিং এর মধ্যে কিন্তু আমরা কি কি পাই। আমরা যখন এটাকে আমরা পয়েন্ট করে দিচ্ছি তাহলে আর সুবিধা হবে। মুখ্য এন্ট্রির মধ্যে যখন আমরা ভাগগুলো দেখতে পাই, কি আমরা সর্বপ্রথম আমরা হেডিং পাচ্ছি। হেডিং এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? হেডিং এর মধ্যে আমরা পাচ্ছি গ্রন্থাকারের ব্যক্তির নাম বা প্রতিষ্ঠান বা সংস্থার নাম, অর্থাৎ হেডিংটাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মুখ্য এন্ট্রি যখন ভাগগুলো আলোচনা করতে বলবে তখন ভাগগুলো ব্যাখ্যা করবো। আর গ্রন্থ নাম, এই হেডিং হয়ে গেল, ঠিক আছে? এগুলো পাচ্ছি। তারপরে আমরা নেক্সট বি নম্বর
এরকম করে অনেক কিছু থাকবে। গ্রন্থ নাম, ঠিক আছে, গ্রন্থ নাম অর্থাৎ যেটা আমরা টাইটেল বলে থাকি, ঠিক আছে, সেটা। তারপরে আমরা চিনো ইমপ্রিম। দেখো ইমপ্রিন্ট বলতে যেখানে ইমপ্রিন্ট বলতে স্থান, ঠিক আছে, কোনো স্থানের নাম, প্রকাশনার সংস্থা বা প্লেস পাবলিকেশন ইয়ার। আমরা প্লেস পাবলিকেশন ইয়ার পড়েছি, ঠিক আছে, প্লেস পাবলিকেশন ইয়ার, সেগুলো কিন্তু ইমপ্রিন্টের মধ্যে আমরা লিখব। তারপরে আমরা পাচ্ছি কোলেশন, ঠিক আছে, কোলেশন। এই কোলেশনের মধ্যে আমরা মানে বিভিন্ন ধরনের তথ্য আমরা মানে কোথাও চিত্র রয়েছে, কতগুলো খণ্ড রয়েছে, এগুলো আমরা এখানে জানতে পারি, ঠিক আছে, কত খণ্ড, কত চিত্র, এগুলো আমরা এখানে জানতে পারি কোলেশনের মধ্যে। তারপরে সিরিজ, তারপরে আমরা সিরিজ, এটা কিন্তু 4 নম্বর পেপার, ঠিক আছে, 4 নম্বর পেপারের থিওরি পেপার আলোচনা করা হচ্ছে। সবার প্রথম প্রশ্ন এন্ট্রি, মানে এন্ট্রি দিয়ে অনেকভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, মানে যেটাই আসুক না কেন, যদি বলে যে এন্ট্রি সম্পর্কে, এন্ট্রির প্রয়োজনীয়তা আলোচনা করো বা এন্ট্রির টাইপস আলোচনা করো, যেটাই বলুক না পরীক্ষায়, আমরা এই 3টে এন্ট্রি ব্যাখ্যা করব। যখন বলবে শুধুমাত্র মুখ্য এন্ট্রি আলোচনা করতে, তখন মুখ্য এন্ট্রির বিভিন্ন ধরনের ভাগগুলো আলোচনা করবো। যখন পরীক্ষায় অতিরিক্ত এন্ট্রি আলোচনা করবে, তখন অতিরিক্ত এন্ট্রির ভাগগুলো আলোচনা করবো। যখন সাবজেক্ট এন্ট্রি বলবে, সাবজেক্ট এন্ট্রি সম্পর্কে আলোচনা করবো। যেহেতু আমি এখন মুখ্য এন্ট্রি সম্পর্কে বলছি, মুখ্য এন্ট্রির মধ্যে আমরা পাচ্ছি হেডিং, পাচ্ছি গ্রন্থ নাম, পাচ্ছি ইমপ্রিন্টের মধ্যে অনেক কিছু পড়ে, প্লেস পাবলিকেশন ইয়ার, ঠিক আছে, কোলেকশনের মধ্যে কতগুলো খণ্ড রয়েছে, ভলিউম, এগুলো নিয়ে আলোচনা করা হয়। আর সিরিজ, আমরা সিরিজ সম্পর্কে পড়েছি, সিরিজ নম্বর, সিরিজের মধ্যে অথার নেম থাকে, তারপরে সিরিজ টাইটেল থাকে, ঠিক আছে, এগুলো হলো সিরিজের মধ্যে পড়ে। তারপরে নোট, অর্থাৎ আমরা মানে নোট পাচ্ছি, ঠিক আছে। আমরা দেখবে প্রশ্ন যখন ক্যাটালগিং এর যারা প্র্যাকটিস করেছে, ভালো করে ক্লাস করেছে, তারা আশা করি নোট সম্পর্কেও কোনো প্রশ্নে দেখবে নোটস বলে লেখা থাকে, ঠিক আছে, মানে আলাদাভাবে বলে দেয়। অর্থাৎ এগুলো অতিরিক্ত তথ্য দেওয়া থাকে, নোটস বলতে অতিরিক্ত কোনো বিষয় তথ্য দেওয়া থাকে, অতিরিক্ত তথ্য, ঠিক আছে, অনেক এক্সট্রা কিছু দেওয়া থাকে, নোটস দেওয়া থাকে। তারপরে আমরা পরে তারপরে বিশ্লেষণাত্মক টিকা, বিশ্লেষণাত্মক টিকা, অর্থাৎ এই যখনই পরীক্ষায় মেন এন্ট্রি সম্পর্কে আলোচনা করতে বলবে, বিভিন্ন ভাগগুলো সম্পর্কে, এই কটা ভাগ কিন্তু পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে। এইটা হলো মেন এন্ট্রি, ঠিক আছে। আর মুখ্য এন্ট্রির মধ্যে কি এই যে এই সমস্ত নিয়ে কিন্তু একটা মুখ্য এন্ট্রি তৈরি হচ্ছে, ঠিক আছে, এই তথ্যগুলো নিয়ে, এই যেগুলো রয়েছে আমরা কি কি পাচ্ছি, গ্রন্থ নাম, টাইটেল থেকে শুরু করে হেডিং, ইমপ্রিন্ট, কোলেশন, সিরিজ, নোট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মুখ্য এন্ট্রি তৈরি হচ্ছে, ঠিক আছে, এটাই মুখ্য এন্ট্রি। আর এন্ট্রির মধ্যে সমস্ত কিছু পড়ছে, মুখ্য এন্ট্রি, অতিরিক্ত এন্ট্রি, সাবজেক্ট এন্ট্রি, সবগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি চলে যাব সাবজেক্ট এখন অ্যাডেড এন্ট্রি অর্থাৎ অতিরিক্ত এন্ট্রির মধ্যে আমরা এখন জানবো, ঠিক আছে। দেখো আমরা অতিরিক্ত এন্ট্রি যখনই আসবো, অতিরিক্ত এন্ট্রি, তাহলে আমরা অতিরিক্ত এন্ট্রির মধ্যে জেনে নিই। দেখো অতিরিক্ত এন্ট্রির মধ্যে সেম কিন্তু একই বিষয় কিন্তু থাকে, সেখানেও কিন্তু থাকবে সেখানে কি কি থাকবে, সেখানে আমরা ট্রেসিং করার পর সেগুলো অতিরিক্ত এন্ট্রি করে লিখি, ঠিক আছে, আশা করি তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছো। যেমন সেখানে আমরা সহকারী গ্রন্থাগার, মানে লেখকের, মানে একটা বই যিনি তৈরি করেন তার সহকারী যারা যারা থাকে, ঠিক আছে, সহকারী গ্রন্থাগার, সহযোগী গ্রন্থাগার,
সহযোগী গ্রন্থাগারের মধ্যে যেমন কি কি থাকে, সম্পাদক থাকে, কেউ মানে কোনো বইকে ট্রান্সলেটর করে, মানে একটা হিন্দি থেকে বাংলায়, বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বিভিন্ন অন্যান্য ভাষায় মানে ট্রান্সলেটর করে, তারা থাকে। ট্রান্সলেটরকে আমরা বাংলায় বলে বলে থাকি অনুবাদক। কোনো চিত্রশিল্পী, ঠিক আছে, মানে যারা শুধু চিত্র অর্থাৎ কোনো বইতে ছবি অর্থাৎ ড্রয়িং করে যারা সহযোগিতা করে, ঠিক আছে, সেটা চিত্রশিল্পী। এরা সব সহযোগী গ্রন্থাগার, অর্থাৎ লেখককে সেই বইটা তৈরিতে সাহায্য করে অথবা লেখকের সেই বইটাকে অন্য কোনো ভাষায় রূপান্তর করে, সেগুলো সহকারী গ্রন্থাগার। ঠিক আছে, তাহলে আমরা সহযোগী সহযোগী গ্রন্থাগার বলে পয়েন্ট করব, তার মধ্যেও আবার সাব পয়েন্টও করতে পারি। ঠিক আছে, তারপরে এই ক্ষেত্রে সিরিজও থাকতে পারে। ঠিক আছে, সিরিজ মানে সিরিজ নামে অতিরিক্ত এন্ট্রি থাকতেই পারে, তার সিরিজ বলে পয়েন্ট করব। তারপরে আমরা আরেকটা পয়েন্ট করতে পারি, মানে গ্রন্থাগার কখনো কিন্তু মানে সেকেন্ড অথার থাকে, ঠিক আছে, আর গ্রন্থাগার সম্পাদক এরাও থাকে এখানে। সম্পাদক এগুলো থাকে। তারপর সদ্য কোনো ব্যক্তি থাকে, মানে এইগুলো সব হলো অতিরিক্ত এন্ট্রিতে থাকে। ঠিক আছে, এখানেও কিন্তু প্লেস পাবলিকেশন ইয়ার থাকে। ঠিক আছে, আমরা তো সবগুলো আবার একই জিনিস কিন্তু আমরা এখানেও লিখে থাকি। ঠিক আছে, আমরা যখন ওই যে যখন ইমপ্রিন্ট, অর্থাৎ এখানেও কিন্তু প্লেস আমরা পাবলিকেশন ইয়ার এখানেও আমরা লিখে থাকি। অর্থাৎ গ্রন্থাগারের নাম, গ্রন্থ নাম, প্রকাশনার তারিখ, এগুলো কিন্তু আমরা অতিরিক্ত এন্ট্রিতেও লিখে থাকি, প্রকাশনার তারিখ। এই হলো অতিরিক্ত এন্ট্রি। এগুলোর মধ্যে মানে এগুলো পয়েন্ট করে পরীক্ষা ব্যাখ্যা করতে হবে যখন বলবে যে শুধুমাত্র অতিরিক্ত এন্ট্রি সম্পর্কে আলোচনা করতে। এটা হলো, তারপরে আমরা সাবজেক্ট এন্ট্রি। আমরা এখন সাবজেক্ট অর্থাৎ বিষয় শীর্ষক এন্ট্রি। বিষয় শীর্ষক এন্ট্রি হলো যখন মানে পাঠকের প্রয়োজনের গুরুত্ব বিবেচনা করে যখন শীর্ষক যে এন্ট্রি তৈরি করা হয় সেটাই হলো বিষয় শীর্ষক এন্ট্রি। এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে না। এই দুটো এন্ট্রি সবথেকে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত এন্ট্রি আর মুখ্য এন্ট্রি। এটা এই দুটো ভালো করে পড়বে। আর এন্ট্রি কাকে বলে এটা ভালো করে পড়বে। প্রত্যেকটা সংজ্ঞা, মুখ্য এন্ট্রি কাকে বলে, অতিরিক্ত এন্ট্রি কাকে বলে, এবং তার সাথে সাথে এন্ট্রি কাকে বলে। এই হলো একটা প্রশ্ন, এখান থেকে 18 নম্বরে বা 12 নম্বর 7 নম্বরে প্রশ্ন আসবে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। এটা এগুলো তোমরা পাবে 445 পৃষ্ঠায় পাবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো পরীক্ষা কিন্তু পয়েন্ট করে ব্যাখ্যা করবে। যে পয়েন্টগুলো আমি এখানে তুলে ধরলাম, হেডিং, হেডিং লিখে একটা বড় পয়েন্ট করবে, তার ভিতরে ব্যাখ্যা করবে, গ্রন্থ নাম, এগুলো প্রত্যেকটার পয়েন্ট করবে। ঠিক আছে, অতিরিক্ত এন্ট্রিও সেম, এগুলো পয়েন্ট করবে, সহকারী গ্রন্থাগার, সিরিজ, তারপর গ্রন্থ নাম, গ্রন্থাকার নাম, গ্রন্থ নাম, প্রকাশনার তারিখ, এগুলো পয়েন্ট করবে। তাই এগুলো পরের প্রশ্নে চলে যাচ্ছে। হ্যাঁ,
না না না, এখানে সেরকম বোঝানোর দরকার নেই, শুধু টেবিলটা করে দেখাতে পারো, মানে এরকম টেবিল হয়, উপরে একটা নর্মাল হেডিং দেখাতে পারো, কোনো সমস্যা নেই, নম্বরটা একটু বেশি পাবে তার জন্য। হুম, হ্যাঁ এরকম করে, হ্যাঁ একটা স্যাম্পল দেখে দিতে পারো, মানে এখানে মানে অথরের নাম উল্টে বসে, এখানে টাইটেল প্যারাগ্রাফে সাবটাইটেল, এরকম এরকম দেখলে আরো মানে নোটটা আর কোয়ালিটিটা একটু ভালো হবে যদি দেখাতে পারো, বুঝতে পারলে? মানে যত লিখতে পারবে তত নম্বরটা একটু ক্যারি বেশি হবে। পরের পৃষ্ঠাটা বলে দিচ্ছি, দেখো পরের পৃষ্ঠায় তোমরা 457 পৃষ্ঠায় আসবে, তোমাদের স্টাডি সেন্টার থেকে যে বইটা দিয়েছে 457 পৃষ্ঠায় আসবে, মানে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে যে মানে বাহ্যিক রূপ বা বাহ্যিক গুণ, ক্যাটালগ কোডের, প্রশ্নটা লিখে দিচ্ছি, ক্যাটালগের বাহ্যিক রূপ, ঠিক আছে, অথবা গুণ দিয়েও আসতে পারে, বাহ্যিক গুণগুলি কি কি বা কয় প্রকার, গুণ যখন কয় প্রকার বলবে তখন এর সাথে মানে গুণের সাথেও কিন্তু আবার কয় প্রকার দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে, কয় প্রকার আলাদাভাবে প্রশ্ন আসে। মানে ক্যাটালগের বাহ্যিক রূপ বা গুণ গুলো আলোচনা করো, তার সাথে এই বাহ্যিক রূপ কয় প্রকার সেগুলো নিয়ে আলোচনা করো, বা সেগুলো কি প্রশ্ন আসে এইভাবে। দেখো বাহ্যিক বলতে কি বোঝা, আমরা বাইরের মানে ক্যাটালগের বাইরের কি আমরা বাহ্যিকটা কিরকম দেখতে, সেগুলো নিয়ে মানে এখানে পড়তে হবে, মানে বাহ্যিক আকৃতি বলা চলে, ঠিক আছে? তাহলে বাহ্যিক আকৃতির মধ্যে আমরা যখন গুণ দিয়ে প্রশ্ন আসবে, গুণ বলে প্রশ্ন আসবে, বাহ্যিক গুণ, ঠিক আছে, ক্যাটালগের, তখন এগুলো পয়েন্ট করে পড়বে, পয়েন্ট করে ব্যাখ্যা করবে, গুণ আসুক, যখনই বাহ্যিক গুণ বলবে তখন পয়েন্ট করে লিখবে, এগুলো ঢালো লিখবে না, বইতে দেখবে ঢালো লেখা আছে, পয়েন্টগুলো বলে দিচ্ছি কি কি পয়েন্ট করবে। সর্বপ্রথম পয়েন্ট করবে ক্যাটালগের বাহ্যিক আকৃতি নমনীয়তা, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট করবে। নমনীয়তা ও স্থিতিস্থাপক, এটা পয়েন্ট করে ব্যাখ্যা করো, লিখবে স্থিতিস্থাপক গুণ সম্পন্ন, 1 নম্বর পয়েন্ট হলো, ঠিক আছে। তারপরে 2 নম্বর পয়েন্ট আলোচনা করবে সমানভাবে ব্যবহারের উপযুক্ত, ঠিক আছে, ব্যবহার সমানভাবে ব্যবহার, ঠিক আছে, অর্থাৎ এখানে ক্যাটালগ পাঠক ও ব্যবহারকারী এবং কথা কর্মীদের পক্ষে সমানভাবে ব্যবহারের উপযুক্ত, এটা একটা পয়েন্ট করবে। যখন এই বাহ্যিক গুণ আসবে তারপরে 3 নম্বর পয়েন্ট করবে সহজ সরল, ঠিক আছে, সহজ সরল, এটা পয়েন্ট করে ব্যাখ্যা করবে, মানে এক লাইনে লিখে দিবে
সহজ সরল এবং সময় কম লাগে। ঠিক আছে, চারশো সাতান্ন 457 পৃষ্ঠা। দেখবে বইতে পয়েন্ট পাবে না, বইতে ঢালাও লেখা পাবে। দেখবে বাহ্যিক রূপ বলে পয়েন্ট পাচ্ছ। হ্যাঁ, ক্যাটালগের বাহ্যিক আকৃতি নিম্নোক্ত গুণগুলি বিশেষভাবে বিবেচনা করা উচিত লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হুম, মানে এইখান থেকে মানে পয়েন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, পরীক্ষা পয়েন্ট না লিখে ঢালাও লিখলে নম্বর কম পাবে। ঠিক আছে, আমি পয়েন্টগুলো তৈরি করে দিচ্ছি। সহজ সরল, এটা হলো। ঠিক আছে, জটিল এবং ব্যয়বহুল না হওয়া। ঠিক আছে, এন্ট্রির এন্ট্রিগুলি পাশাপাশি বিন্যাস, অর্থাৎ একই শ্রেণীর এন্ট্রি পাশাপাশি বিন্যাস। ঘনসংবদ্ধ, ঠিক আছে, এগুলো সব বাহ্যিক। সন্ধান স্থান, সন্ধান সূত্র, এই 7টা পয়েন্ট করে ভিতরে মানে 1-2 লাইন লিখে দিবে। ঠিক আছে, তাহলে যথেষ্ট। তারপরে এখন এই বাহ্যিক গুণের, এই হলো গুণ। পরীক্ষা কিন্তু গুণ দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, মানে বাহ্যিক গুণগুলি আলোচনা করো বা বাহ্যিক রূপগুলি আলোচনা করো। এখন এই পয়েন্টগুলো পয়েন্ট করে ব্যাখ্যা করবে, মানে বাহ্যিক গুণ কি, কাকে বলে, লিখে একটু সংক্ষেপে, তারপরে এই রূপগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করবে। মানে পয়েন্টগুলো মনে রাখলে আশা করি ব্যাখ্যা করতে পারবে, আর কিছুই নয়। ঠিক আছে, তারপরে আমি পরে চলে যাচ্ছি যে সাধারণভাবে ক্যাটালগের বাহ্যিক। এখন টাইপস, বাহ্যিক রূপের টাইপস। শ্রেণীবিভাগ অথবা টাইপস বলতে পারি, যেটাই আসুক না কেন। তাহলে আমরা বাহ্যিক রূপকে আমরা 3 ভাগে ভাগ করি, দেখাতেই পারি। 3টে ভাগ পাচ্ছি। এক নম্বর পাচ্ছি আমরা পুস্তকাকৃতি। পরীক্ষা কিন্তু উল্লেখ করে দেয় শুধুমাত্র পুস্তকাকৃতি ক্যাটালগ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তখন কিন্তু পুস্তকাকৃতি ক্যাটালগ সম্পর্কে আলোচনা করতে হবে, ক্যাটালগ। তার 2 নম্বর পাচ্ছি আমরা কার্ড ক্যাটালগ। ঠিক আছে, 3টে ক্যাটালগ পাচ্ছি বাহ্যিক রূপের মধ্যে। ক্যাটালগ, তারপর 3 নম্বর পাচ্ছি স্তবাকৃতি ক্যাটালগ। এই 3টে ক্যাটালগ পাচ্ছি। পরীক্ষা 3টে দিয়েই প্রশ্ন আসে। কখনো পরীক্ষা শুধুমাত্র বললো যে বাহ্যিক রূপে গুণগুলো আলোচনা করো, স্তবাকৃতি পুস্তকাকৃতি ক্যাটালগের সম্পর্কে আলোচনা করো বা এর সুবিধা অসুবিধা আলোচনা করো। শুধু বলো যে
সুবিধা অসুবিধা আলোচনা করো। পুস্তক আকৃতি ক্যাটালগের সুবিধা অসুবিধা, বা কার্ড ক্যাটালগের সুবিধা অসুবিধা, বা স্তব আকৃতি ক্যাটালগের সুবিধা অসুবিধা, যেটাই বলবে সেটাই অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা সুবিধা অসুবিধা রয়েছে, ঠিক আছে? সেই সুবিধা অসুবিধাগুলো একটু পয়েন্ট করবে। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। পুস্তক আকৃতি ক্যাটালগের মানে বিভিন্ন গ্রন্থাগারে বিভিন্ন রকম কাজ রয়েছে। মানে প্রত্যেকটা, আমরা যদি পুস্তক আকৃতি ক্যাটালগটা দেখি, মানে সেটা কি রকম দেখতে, পুস্তক আকৃতি অর্থাৎ এটা কিন্তু পুস্তকের আকারে থাকে, ঠিক আছে? পুস্তক আকৃতি ক্যাটালগটা পুস্তকের কাগজ হিসেবে ভাঁজ করে পুস্তকের মতো ভাঁজ করা হয়। সেই এন্ট্রিগুলো হাতে লেখা যায়, টাইপ করা, স্লিপ আঠা দিয়ে লাগানো যায়। এখন এটা দেখবে বইতে পেয়ে যাবে যে মানে কোথায়, মানে কত সালে এটা তৈরি হয়েছে, ঠিক আছে? সেটা পেয়ে যাবে। যেমন আমেরিকান হার্ভার্ড ক্যাটালগ মুদ্রিত আকারে প্রকাশিত হয়, এটা 1723 সালে। এখন এর সুবিধা অসুবিধা, পরীক্ষায় সুবিধা অসুবিধাগুলো বেশি আসে, এর সুবিধা এবং অসুবিধা। যেমন আমি যদি সুবিধার মধ্যে এখানেও পয়েন্ট করে প্রত্যেকটা ব্যাখ্যা করতে পারো, সুবিধা অসুবিধা আসবেই, ঠিক আছে? যেমন পুস্তকাকৃতি ক্যাটালগ কম জায়গায়, এমনকি এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে যে কোনো গ্রন্থাগারের ক্ষেত্রে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানে পুস্তকাকৃতি ক্যাটালগ সবথেকে বেশি ইউজ করা হয়। অর্থাৎ এটা কিন্তু কম জায়গা লাগে, ঠিক আছে? জায়গা কম লাগে। আমরা একটা পয়েন্ট করেও ব্যাখ্যা করতে পারি, মানে এর সুবিধা কি, কম জায়গা, জায়গা বেশি লাগে না, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট করতে পারি সুবিধার মধ্যে, একটি পৃষ্ঠা অনেকগুলো এন্ট্রি, একটি পৃষ্ঠা অনেকগুলো এন্ট্রি, এটা একটা সুবিধা, ঠিক আছে? একটি পৃষ্ঠা অনেকগুলো এন্ট্রি থাকলে মানে একেবারেই সমস্ত, মানে আমরা বিষয়গুলো দেখতে পাই, ঠিক আছে? একটা পৃষ্ঠা যদি সমস্ত কিছু তুলে ধরা হয়, মানে একবার চোখ ফেললেই মানে তাড়াতাড়ির মধ্যে কম সময়ের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সমস্ত তথ্য। এটা একটা সুবিধা, ঠিক আছে? তার বেশি সময় লাগে না। অর্থাৎ আমরা কম সময়ে পয়েন্ট করতে পারি, মানে বেশি সময় লাগে না, অর্থাৎ কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর একটা পয়েন্ট আমরা এক্সট্রা ভাবে বাড়াতে পারি, কম সময় হয়ে যাচ্ছে, সময় কম লাগছে, সময় সময় কম, কম সময়, এইগুলো পয়েন্ট করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা অসুবিধা যদি দেখি, অসুবিধার মধ্যে আমরা নমনীয়তা খুবই সীমিত, ঠিক আছে? 1 নম্বর আমরা পয়েন্ট করতে পারি, নমনীয়তা খুব খুবই সীমিত, এটা একটা অসুবিধা।
তারপরে আমরা 2 নম্বর অসুবিধা, আপ টু ডেট থাকে না, ঠিক আছে, বা সর্বাধুনিক থাকে না। থাকে না। বাতিল গ্রন্থের বর্জন অসম্ভব, ঠিক আছে, বাতিল গ্রন্থের বর্জন অসম্ভব, এটা একটা অসুবিধা। এটা হলো পুস্তকাকৃতি ক্যাটালগ। এখন যদি আমরা কার্ড ক্যাটালগে যদি দেখি, পুস্তকাকৃতি ক্যাটালগ হয়ে গেল, ঠিক আছে। এই কার্ড ক্যাটালগ কিন্তু এখন বর্তমানে কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে। এটাও একটা বাহ্যিক রূপ কার্ড ক্যাটালগ। এটা এখন বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে বর্তমান, ঠিক আছে, বর্তমানে কার্ড ক্যাটালগটা। এর কিন্তু নির্দিষ্ট মাপ রয়েছে। পরীক্ষা কিন্তু অ্যাসাইনমেন্ট যখন পরীক্ষা হয়েছিল, তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, 5 ইঞ্চ ইন্টু 3 ইঞ্চ মাপ বা সেন্টিমিটারে 12.5 ইন্টু 7.4 সেন্টিমিটার। এর সুবিধা আমরা সর্বপ্রথম আমরা সুবিধা লিখব। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কার্ড ক্যাটালগটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট করতে পারি। স্বতন্ত্র প্রতিটি এন্ট্রি, স্বতন্ত্র একক সত্তা, ঠিক আছে। স্বতন্ত্র একক সত্তা, এটা তো নমনীয়তা পয়েন্ট করতে পারি, এর নমনীয়তা রয়েছে, ঠিক আছে। এখন নমনীয়তা কিন্তু সব জায়গায় আছে, এখানেও পাচ্ছি, তারপরে মানে মানে পুস্তকাকৃতি ক্যাটালগে কিন্তু কম পাচ্ছি, খুবই কম, সীমিত, ঠিক আছে। যখন মানে আমাদের যখন গুণগুলো আলোচনা করতে বলে তখন কিন্তু আমি নমনীয়তা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ এরও নমনীয়তা রয়েছে। এর মধ্যে নমনীয়তা স্থিতি আসলে দুটোই লিখতে পারি, স্থিতি স্থাবক গুণ সম্পন্ন, ঠিক আছে, গুণ সম্পন্ন, অনেক পয়েন্ট আউট করতে পারি এখানে যখনই কার্ড ক্যাটালগ বলবে। স্বতন্ত্র একক সত্তা, নমনীয়তা ও স্থিতিস্থাপক গুণ সম্পন্ন। 449 পৃষ্ঠা পাবে, ঠিক আছে, পয়েন্টগুলোর ব্যাখ্যা পাবে। যখন সুবিধা 1 নম্বর পড়বে, প্রতিটি কার্ড একক ও স্বতন্ত্র, প্রতিটি এন্ট্রির একক কার্ডে লিখিত থাকে বলে প্রতিটি কার্ড একক একটি এন্ট্রির একক সত্তা, ঠিক আছে।
এবং নমনীয়তা ও স্থিতিস্থাপকতা 2 নম্বর পয়েন্টের মধ্যে পেয়ে যাবে তার ব্যাখ্যা। ঠিক আছে, অথবা এই পয়েন্ট দেখো নিজেই বানিয়ে লিখতে পারবে যদি পয়েন্টটা মনে রাখো পরীক্ষায়। প্রতিটি এন্ট্রি স্বতন্ত্র হওয়া এবং এন্ট্রিগুলি যেভাবে প্রয়োজন সেভাবেই সাজানো যায়। স্বতন্ত্র অলরেডি দিয়ে দিয়েছি। বিঘ্নিত হয় না, ঠিক আছে, এটা একটা সুবিধা। হয় না, বিঘ্নিত হয় না। যদি তুমি ব্যাখ্যা করতে চাও তাহলে আর একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যখনই মানে মনে থাকবে না, পয়েন্টও মনে রাখতে হবে যে বিঘ্নিত হচ্ছে না। আর যখন বিঘ্নিত হয় না তখন পুরোটা ব্যাখ্যা করতে হবে, 3 নম্বর পয়েন্ট। একই জায়গায় পাশাপাশি জায়গায় পাশাপাশি বিন্যস্ত। এগুলো সব পয়েন্ট করে ব্যাখ্যা করতে হবে যখন সুবিধা আসবে কার্ডটা। এখন অসুবিধা আমরা আরো অনেক পাবে, যেমন নির্দেশিকা রয়েছে, সহজ, কার্যকরী। আরো পয়েন্ট বাড়াতে পারো অথবা না, 4টে করে ব্যাখ্যা লিখলেই যথেষ্ট, 4-3টে করে সুবিধা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, আরো সুবিধা দিতে পারো। এখন আমি অসুবিধা লিখে দিচ্ছি। দেখো অসুবিধার মধ্যে এখন অতি বৃহৎ। ঠিক আছে, বৃহৎ মানে অতি বৃহৎ হলে সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, ব্যয়বহুল, এটা পয়েন্ট করবে, ব্যয়বহুল, অতি বৃহৎ। স্থানান্তরণ করা যায় না, করা যায়, যায় না। ঠিক আছে, এই 3টে অসুবিধা। এই হলো কার্ড ক্যাটালগ। বলো, এই কটার মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? এই দুটো ঠিক আছে, তাহলে আমরা পরেরটা চলে আসি, স্থপকৃতি ক্যাটালগ। বাহ্যিক দিয়ে কিন্তু এই প্রশ্ন, এবার বাহ্যিকটা কিন্তু খুবই কমন, বাহ্যিকটা ভালো করে পড়বে, বাহ্যিক গুণগুলো। ছবি তো এই মুহূর্তে কার্ড ক্যাটালগ বলতে যে যেগুলো কার্ডে একটা কার্ড থাকে, দেখবে লাইব্রেরিতে অনেকে সাপোজ ধরে নাও এখন কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে দেখবি এখন কিন্তু কার্ড কার্ড প্রচলন রয়েছে। যদি লাইব্রেরি কার্ড করে থাকো দেখবি যে কার্ডে করে সই করে সেই কার্ডটা যখন বই নেবে তখন কিন্তু কার্ডটা জমা নিয়ে নেয়, পরে কার্ডটা কিন্তু আবার ফেরত দেয়। ঠিক আছে, সেটাই বলা চলে, সেই ধরনের কার্ড। হ্যাঁ, এখন কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে সব ডিজিটাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখি পরে ফটো, পরে আমি দেখিয়ে দেবো কিরকম। ঠিক আছে, যে কোনো সময় আমি পরে দেখিয়ে দেবো কার্ড কাটার ফটো কিরকম হয়। তারপরে আমরা স্থপকৃতি ক্যাটালগ। অর্থাৎ আমরা পুস্তকাকৃতি ক্যাটালগ যে একটু আগে পড়লাম, ঠিক আছে, পুস্তকাকৃতি ক্যাটালগ, এই ক্যাটালগের
মানে এই ক্যাটালগ ব্যবহারের ফলে যে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা অর্জন করার পর মানে লাইব্রেরিতে যখন এই পুস্তকের ক্যাটালগ সবার প্রথমে ব্যবহার করলো, ব্যবহার করার পর যে ভাবলো যে এই ক্যাটালগের মানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেই সমস্যাগুলো যখন অসুবিধা দূর করার জন্যই পরে কিন্তু স্থবাকৃতি ক্যাটালগ ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ পুস্তকাকৃতি ক্যাটালগের লাইব্রেরিতে ব্যবহার করার পর যখন সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই স্থবাকৃতি ক্যাটালগটা তারপর ব্যবহার করা হয়। এরও আবার নির্দিষ্ট সাইজ রয়েছে, কত সেমি দিয়ে কত সেমি, ঠিক আছে। এটা আবার মানে এগুলো পড়লেই বুঝতে পারবে। এবং এটা মানে এই সমস্যা পুস্তকাকৃতি ক্যাটালগের সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এর সুবিধা অসুবিধাগুলো আমরা পড়ি, সুবিধা অসুবিধাগুলো পরীক্ষা আসে। তাহলে আমরা সর্বপ্রথম সুবিধাগুলো জেনে নিই সর্বপ্রথমে। দেখো এটা খুবই সহজ সহজ পয়েন্ট দেওয়া আছে, সহজে বহন করা যায়, ঠিক আছে, বহনযোগ্য। এখানেও কিন্তু সীমিত, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু নমনীয়তা পাচ্ছ, ঠিক আছে, সীমিত নমনীয়তা। এখানে নমনীয়তা খুবই ভালো ছিল, এই নমনীয়তা খুবই সীমিত, এখানেও কিন্তু সীমিত, প্রায় একই কিন্তু, ঠিক আছে। এটার ক্ষেত্রেও কিন্তু সীমিত নমনীয়তা, সীমিত নমনীয়তা, ঠিক আছে। মানে মনে রাখবে এইভাবে, মানে এটা যদি পুস্তকাকৃতি ক্যাটালগের সাথে সাথে মানে নমনীয়তা সব জায়গায় পাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে নমনীয়তা খুবই সীমিত পাচ্ছি, এর মধ্যে সীমিত পাচ্ছি, ভালো পাচ্ছি কিন্তু কার্ড ক্যাটালগে, ঠিক আছে। এখানে আবার আমরা পাচ্ছি 3 নম্বর পয়েন্টে পাচ্ছি একক ও স্বতন্ত্র, ঠিক আছে, এন্ট্রিগুলির একক ও স্বতন্ত্র। তাহলে একক স্বতন্ত্র আমি এই স্বতন্ত্র একক সত্তা আমি পাচ্ছি কিন্তু কার্ড ক্যাটালগে, এখানেও কিন্তু একক স্বতন্ত্র পাচ্ছি স্থবাকৃতি ক্যাটালগের ক্ষেত্রে, ঠিক আছে। এটাও ব্যয়বহুল নয়, মানে মানে কম খরচ হচ্ছে, ঠিক আছে, ব্যয়বহুল কম রয়েছে, ব্যয়বহুল কম। সহজে কপি করা যায়, ঠিক আছে, মানে এন্ট্রিগুলি সহজে কপি করা যাচ্ছে, সবই তো এন্ট্রি, ঠিক আছে। তাহলে এখন অসুবিধাগুলো আমরা জেনে নিই, কি কি অসুবিধা হতে পারে। অসুবিধার মধ্যে আমরা পাচ্ছি সময় ও শ্রম সাধ্য, ঠিক আছে, পরিশ্রম করতে হচ্ছে, শ্রম সাধ্য। কাগজের স্লিপ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কাগজের স্লিপ নষ্ট হওয়ার প্রবণতা থাকে, নষ্ট হওয়ার প্রবণতা বা সম্ভাবনা। জীর্ণ হওয়া, ঠিক আছে, ইত্যাদি, এগুলো অসুবিধা রয়েছে। এই হলো স্থবাকৃতি ক্যাটালগ, ঠিক আছে। তাহলে আমাদের যদি বাহ্যিক দিয়ে যেটা প্রশ্নে আসুক না কেন, বাহ্যিক গুণগুলি বা বাহ্যিক বাহ্যিক রূপ, ঠিক আছে, বাহ্যিক রূপ দিয়ে যে প্রশ্নে আসুক না কেন, এই তিনটেই হবে, এই তিনটের বাইরে কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে। আবার পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোন ক্যাটালগটা ব্যবহার করলে সব থেকে ভালো, মানে নিশ্চয়ই মানে আমরা কার্ড ক্যাটালগের কথাই বলবো, ঠিক আছে, কার্ড ক্যাটালগটাই বলবো সব থেকে, মানে কোনটা কলেজে বেশি ইউজ করা হয়, কার্ড ক্যাটালগটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে, বা কলেজ এখন ডিজিটাল হচ্ছে কিন্তু আগে তো কলেজেই বেশি ব্যবহার করা হতো, ঠিক আছে, বা কোনো কলেজ বা স্কুল বেশিরভাগ ক্ষেত্রে মানে বর্তমানে কিন্তু এটাই এখন চলছে, ঠিক আছে, কার্ড ক্যাটালগটাই চলছে। যদি বাহ্যিক গুণ দিয়ে যে প্রশ্নে আসুক না কেন এটাই লিখবে।
প্রশ্ন ঘুরিয়ে দেখ না, বাহ্যিক গুণ পেলে এটাই লিখবে, শুধু টাইপস বললে তখন এটা লিখবে, আর যে গুণ বললে তো সেটা যে পয়েন্টগুলো আগে বললাম। আর যদি যখনই গুণ বলবে সুবিধার এই যখনই বাহ্যিক গুণ বলবে এই সুবিধাগুলো যদি ভিতরে পয়েন্ট করতে পারো, এগুলো কিন্তু এক একটা গুণ হচ্ছে, ঠিক আছে, সুবিধাগুলো কিন্তু গুণ হচ্ছে, এই তিনটে মিলেই কিন্তু বাহ্যিক গুণ, ঠিক আছে। কার্ড ক্যাটালগের এই সুবিধা, পুস্তক ইতি ক্যাটালগের সুবিধা, এগুলো কিন্তু এক একটা গুণ সুবিধাগুলোর মধ্যে। পরে যাচ্ছি, দেখো এখন 477 পৃষ্ঠায় চলে আসো। 476 পৃষ্ঠা, ঠিক আছে, পৃষ্ঠা চলে আসো। দেখো সেখানে দেখো সেলফ লিস্ট দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। সেলফ লিস্ট থেকে যে প্রশ্নে আসুক না কেন, একটাই প্রশ্নে ভালো করে বলবো, সেটাই লিখে আসবে, যে প্রশ্নে আসুক না কেন, ঠিক আছে। সেলফ লিস্ট বলতে কি বুঝি, আমরা আগের দিনও সেলফ লিস্টের বিষয়টা বলেছিলাম, ঠিক আছে। বিভিন্ন ধরনের মানে একটা গ্রন্থাগারে মানে আমাদের মানে বইপত্রের হিসাব থেকে শুরু করে মানে অ্যাক্সেশন নম্বর বের করা, মানে কতগুলো অ্যাক্সেশন নম্বর রয়েছে, কল নম্বর, এবং কত সংখ্যক বই লাইব্রেরিতে রয়েছে, এই সমস্ত কিছু মিলে কিন্তু সেলফ লিস্ট, ঠিক আছে। মানে বইকে রক্ষা করা থেকে শুরু করে সব কিছু মিলে, সেগুলি আমরা এখানে পড়বো। সেলফ লিস্টের সর্বপ্রথম সেলফ লিস্ট কি সেটা লেখার পর সেলফ লিস্টের উদ্দেশ্য, ব্যবহার যেটাই আসুক না কেন, উদ্দেশ্য আসুক না ব্যবহার আসুক, সর্বপ্রথম আমরা উদ্দেশ্য এটা ভালো করে পড়ি, ঠিক আছে। আর উদ্দেশ্যের মধ্যেই ব্যবহারটা হয়ে যাবে দু একটা পয়েন্ট। সর্বপ্রথম উদ্দেশ্য কি, মানে সেলফ লিস্টের উদ্দেশ্য কি, ঠিক আছে। এক নম্বর হলো আমরা পয়েন্ট করবো গ্রন্থাগারকে এগুলো বইতে মানে যে এই ভিতরে যে উদ্দেশ্যের মধ্যে দেখবে এখানে কিন্তু এই ভিতর পড়ে কিন্তু তোমার নিজেকে পয়েন্ট বানাতে হবে, কিন্তু আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। গ্রন্থাগারকে ভালোভাবে রাখা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট করতে পারো, ঠিকঠাক ভাবে রাখা গ্রন্থাগারকে, পাঠক যাতে বঞ্চিত না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে উদ্দেশ্য, ঠিক আছে, পাঠক যাতে বঞ্চিত না হয়, ঠিক আছে। এবং এটি স্থায়ী হতে হবে, মানে টেম্পোরারি না হয় যাতে, ঠিক আছে, মানে ক্ষণিক কিছুদিনের জন্য, স্থায়ী হতে হবে, পার্মানেন্ট হতে হবে। দাঁড়াও, এটা স্থায়ী হতে হবে। 477 পৃষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে, 477 পৃষ্ঠায় এর উদ্দেশ্য পেয়ে যাবে, স্থায়ী হতে হবে। 4 নম্বর, অ্যাক্সেশন নম্বর, থাকবে,
প্রশাসনিক রেকর্ড থাকবে 5 নম্বরে, ঠিক আছে, প্রশাসনিক রেকর্ড। রেজিস্টার থাকতে হবে, মানে খাতার রেজিস্টার থাকতে হবে, ঠিক আছে, উদ্দেশ্য মানে কে কখন বইপত্র নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু এন্ট্রি থাকবে একটা খাতার মধ্যে, রেজিস্টার করা থাকবে, রেজিস্টার খাতা। মানে রেজিস্টার খাতা সব মানে শুধুমাত্র যে শুধু স্টুডেন্টদের জন্য তাই নয়, তার সাথে মানে কত সংখ্যক বই রয়েছে লাইব্রেরিতে, এই সমস্ত কিছু কিন্তু খাতার মধ্যে একটা রেজিস্টার থাকবে। এগুলো সব কিন্তু একটা রেজিস্টারের মধ্যে কিন্তু নথিভুক্ত থাকে, ঠিক আছে। মানটা ভুল লিখলাম। 5 4 5 6, তাহলে প্রশাসনিক রেকর্ড হলো। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু করে তোমরা ভিতরে মানেও লিখতে পারো, অথবা এটাই ঢালাও লিখে দিতে পারো। একবার পয়েন্ট করে তার ভিতরে আবার লিখে দিতে পারো, ব্যাখ্যা করতে পারো, নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। টিচাররা শুধুমাত্র পয়েন্টগুলোই পড়ে, ঠিক আছে, পয়েন্টগুলো পড়ে নম্বর দেয়। রেজিস্টার, ঠিক আছে, পয়েন্ট পেতে বলা হচ্ছে। এটা এইভাবে লিখতে পারো, রেজিস্টার সেলফ লিস্ট, রেজিস্টার সেলফ লিস্ট ক্যাটালগের মাধ্যমে ক্যাটালগের যোগাযোগ মাধ্যম, ঠিক আছে, মাধ্যম বলে একটা পয়েন্ট করতে পারো। তারপরে স্টক ভেরিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, স্টক ভেরিফিকেশন। এর মধ্যেই সমস্ত কিছু পড়ে যাচ্ছে। এই স্টক ভেরিফিকেশন যখন লিখবে, এই স্টক ভেরিফিকেশন আগের দিন বলেছি অলরেডি, ঠিক আছে, স্টক ভেরিফিকেশনের মধ্যেই সমস্ত কিছু পড়ে যাচ্ছে, কল নম্বর, এক্সেশন নম্বর, মানে যখন আমরা কোনো বই কিছু ভেরিফাই করবো যে কত সংখ্যক লাইব্রেরিতে বই রয়েছে, তখন কিন্তু সমস্ত কিছু আমাদের দেখতে হবে, অ্যাকশন নম্বর দেখতে হবে প্রত্যেকটা বই ধরে ধরে, মানে এই অ্যাকশন নম্বরে এই বইটা লাইব্রেরিতে আছে কি নেই, ঠিক আছে। আবার এই অ্যাকশন নম্বরের মধ্যে কিছু বই বাতিল হয়ে যায় লাইব্রেরিতে, মানে অনেক পুরনো, সেই রেজিস্টার থেকে সেই বইগুলো কিন্তু বাদ দেওয়া হয় তখন। আবার কিছু বই নতুন আসলে সেগুলো আবার রেজিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সমস্ত এগুলো সব স্টক ভেরিফিকেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ একে বাংলা কিন্তু আমরা বলি অস্তিত্ব পরীক্ষা। এটা একটা উদ্দেশ্য। 7 8, কল নম্বর, কল নম্বরের তথ্য নির্দেশ, ঠিক আছে, কল নম্বরের তথ্য নির্দেশ। এইভাবে কিন্তু আমরা পয়েন্টগুলি ব্যাখ্যা করব। আরো অনেক পয়েন্ট বানানো যায়। সামগ্রিক তালিকা থাকে, ঠিক আছে, সেল লিস্টে, এটা উদ্দেশ্য, সামগ্রিক তালিকা। আমরা তো মানে বিভিন্ন বই বর্গীকরণ ভাবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা বই কিন্তু বিষয়ভিত্তিক অনুসারে সাজাই আমরা, ঠিক আছে, লাইব্রেরিতে। দেখবে বর্গীকরণ, ঠিক আছে, অর্থাৎ বর্গীকরণ অর্থাৎ ক্লাসিফিকেশন, ইংরেজিতে কিন্তু ক্লাসিফিকেশন বলা হয়। অর্থাৎ আমরা বইগুলোকে বিভিন্ন ক্লাসে, বর্গীকরণ বলতে কিন্তু বিষয়ভিত্তিক, যখন বর্গীকরণ নিয়ে যখন দেখবে 3 নম্বর পেপারে আশা করি বর্গীকরণ বিষয়টা রয়েছে, ঠিক আছে, দেখবে বিভিন্ন বই বিষয়ভিত্তিকভাবে সাজানো হচ্ছে। যখন কোনো আমরা যখন আলমারিতে কোনো বই সাজাবো, তখন সেই আলমারিতে শুধু বাংলা নিয়ে বইগুলো সাজাবো, বাংলা সাহিত্য বা বাংলার কোনো নাটকের বই যত আছে সবগুলো কিন্তু একটা আলমারিতেই রাখবো, সব বিষয় সেই বর্গীকরণ হিসাবে।
যখন কোনো শুধু নাটকের বই রাখবো কোনো আলমারি, শুধু নাটকের বই সেখানে থাকবে, মানে সেইভাবে বর্গীকরণ। এটাও কিন্তু একটা সেলফ লিস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, বর্গীকরণ। এবং আমরা শুধুমাত্র মানে আমরা শুধুমাত্র যে বর্গীকরণ ভাবে সাজাই না, তার সাথে কিন্তু আমরা রেকর্ড রাখি যে কত বই রয়েছে, কত ঐতিহাসিক ও পরিসংখ্যানগত রেকর্ড। এটা একটা উদ্দেশ্য, ঠিক আছে, পরিসংখ্যানগত আমরা রেকর্ড রাখি, খাতার মধ্যে নথিভুক্ত করে রাখি। গ্রন্থ নির্বাচনের মাপকাঠি, এটা একটা উদ্দেশ্য। এই পয়েন্টগুলো তোমার ব্যাখ্যা করবে যখন উদ্দেশ্য আসবে। তাহলে বুঝতে পেরেছো, এবার ওই পয়েন্টগুলো লেখা হয়েছে উদ্দেশ্য। এই পয়েন্টগুলো কিন্তু বইতে পাবে না, ঠিক আছে, পয়েন্টগুলো লিখে নিয়ে এগুলোই ব্যাখ্যা করতে পারো, অথবা এগুলোই লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন ব্যবহারগুলো দেখে বইটাতেই ভালো মতো দেওয়া আছে। যখন ব্যবহারগুলো দেখবে সেলফ লিস্টের, দেখবে এখানে প্রত্যেকটা অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই কল নম্বরের তথ্য নিতে, একই গ্রন্থে দিতে কল নম্বর নিতে পারে, ওই একই জিনিসগুলো দিয়েছে, ঠিক আছে, গ্রন্থ নির্বাচনের মাপকাঠি এখানেও আছে, ওখানেও আছে, সামগ্রিক তালিকা। এইগুলোই কিন্তু আবার ব্যবহারে কিন্তু ইউজ করতে পারো। এই পয়েন্টগুলো কিন্তু ব্যবহারের মধ্যে লিখলে কোনো ভুল নেই, ঠিক আছে। যে যেগুলো আমি উদ্দেশ্যে বললাম, এই পয়েন্টগুলো আবার ব্যবহারে করতে পারো, ব্যবহার লিখলে কোনো ভুল নেই। যখন ব্যবহার আসবে ব্যবহারের মধ্যে লিখবে, যখন উদ্দেশ্য আসবে উদ্দেশ্যের মধ্যে লিখবে, ঠিক আছে। আর যদি গুরুত্ব আসে গুরুত্বের মধ্যে লিখবে, যেটাই আসুক। এগুলোই মানে মানে আগের পরে গুরুত্বের মতো, যখন গুরুত্ব আসবে গুরুত্ব ভাবেই, মানে গুরুত্বের মধ্যে যেগুলো মিল খাচ্ছে সেগুলোই লিখবে, ঠিক আছে। সেলফ লিস্টটা বুঝতে পারলে মানে প্রশ্ন যেভাবে দেখ না কেন বানিয়ে লিখতে পারবে। পরেরটা চলে যাচ্ছে। আমরা এখন 534 পৃষ্ঠায় যাব, ঠিক আছে, 534 পৃষ্ঠায় যাব, সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। 534 পেজ দেখবে, সেখানে বিভিন্ন ধরনের ক্যাটালগ কোড রয়েছে। আমাদের কিন্তু সিলেবাসে প্র্যাকটিক্যাল পেপারে শুধুমাত্র ডিউ ডিসিমাল না,
আমাদের অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসটা রয়েছে, তার সাথে সাথে কিন্তু রয়েছে রঙ্গনাথন ক্লাসিফাইড ক্যাটালগ কোড। এই দুটোর কোডের কিন্তু শুধুমাত্র আমাদের সিলেবাসে প্র্যাকটিক্যাল করেছি, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, ঠিক আছে। তাছাড়া কিন্তু আরও অনেক ধরনের ক্যাটালগ কোড রয়েছে, ঠিক আছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস আর রঙ্গনাথন ছাড়াও আরও অনেক রকম ক্যাটালগ রয়েছে। সেই ক্যাটালগ কোডগুলোই আমরা কিন্তু এখানে পড়বো একটু। অনেকগুলো থিওরি পেপারের জন্য পড়বো, এগুলো প্র্যাকটিক্যাল পেপারে নেই, আমরা থিওরি পেপারে পড়বো। যেমন কী কী কোড রয়েছে, ক্যাটালগিং কোড এখান থেকে কিন্তু পরীক্ষা ধরে ধরে বলে দেয়। কখনো পরীক্ষা কিন্তু ব্রিটিশ মিউজিয়াম সম্পর্কে আসে, কখনো জার্মান কোড সম্পর্কে প্রশ্ন আসে। এগুলো বেশি বড় প্রশ্ন আসে না, 7 নম্বরে প্রশ্ন আসে, 7 নম্বর অথবা 12 নম্বরে প্রশ্ন আসে, ঠিক আছে। 534 পেজ ক্যাটালগ কোড। ক্যাটালগ কোড অনেক রয়েছে, ব্রিটিশ মিউজিয়াম, এটাও এক ধরনের ক্যাটালগ কোড, ঠিক আছে। এটা সর্বপ্রথম 1833 সালে, ঠিক আছে, 33 সালে এটা প্রস্তুত করা হয়, ব্রিটিশ মিউজিয়াম ক্যাটালগ কোড। তারপরে জার্মান কোড রয়েছে, জার্মান কোড, জার্মান কোড হলো এটা 1899 সালে, ঠিক আছে। অর্থাৎ এটা সর্বপ্রথম, তারপরে কিন্তু 1899 সালে জার্মান কোড। এগুলো দিয়ে 7 নম্বর প্রশ্ন আছে জার্মান। তারপরে আমরা পাচ্ছি 3 নম্বরে পাচ্ছিল কার্টার, 1876 সালে এটা তৈরি করা হয়েছে। তারপরে আমরা 4 নম্বরে এএন কোড, ঠিক আছে। এ কোড এগুলো আমেরিকান কোড, ঠিক আছে। এগুলো আমেরিকান কোড। এই কোডটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করেছি, ঠিক আছে। এগুলো আমেরিকান ক্যাটালগিং রুলস, এটা 1908 সালে, অর্থাৎ সবার প্রথম কিন্তু ব্রিটিশ মিউজিয়ামটাই ক্যাটালগিং কোডটাই তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপর আমরা 5 নম্বরে পাচ্ছি ইএল কোড। এটাও আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের মানে এককভাবেই ক্যাটালগিং কোডটা তৈরি হয়। তারপরে আমরা 6 নম্বরে এসিআর কোড, ঠিক আছে। রঙ্গনাথন কোডটা ভালো করে, রঙ্গনাথন ক্লাসিফাই ক্যাটালগিং কোডটা
আশা করি তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, এটা কোনো সমস্যা হবে না। রঙ্গনাথনের কোড, অর্থাৎ এটা সিসিসি, ঠিক আছে, ক্লাসিফাইড ক্যাটালগিং কোড। অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস চলছে এখন এটা, ঠিক আছে, সিসিসি। এটা পড়বে ভালো করে, সিসিসিটা এখান থেকে পরীক্ষা প্রশ্ন, ক্লাসিফাইড ক্যাটালগিং কোড। এটা এই 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 এতগুলো কোডই রয়েছে। যদি পরীক্ষায় কিন্তু অনেকভাবে প্রশ্ন আসে ক্যাটালগিং কোডে, যখন বলবে সমস্ত মানে সংক্ষিপ্ত পরিচয় দাও, তখন প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করতে হবে। ব্রিটিশ মিডিয়াম, জার্মান কোড, ক্যাটার থেকে শুরু করে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড, রঙ্গনাথন, প্রত্যেকটা ক্যাটালগ সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে, যখন পরীক্ষায় প্রশ্ন আসবে। আর যখন বলে দিবে তখন যেটা বলে দিবে সেটা নিয়ে আলোচনা। এটা তোমরা পেয়ে যাবে 534 পৃষ্ঠা পেয়ে যাবে। তাহলে এগুলো পড়বে, পড়ার পর কোথাও সমস্যা নেই আর বলবে। তারপরে আমি পরেরটা চলে যাচ্ছি 500, এটাই লাস্ট করাচ্ছি, ঠিক আছে। 539 পৃষ্ঠায় আসবে তোমরা, 539 পৃষ্ঠায় এটাই লাস্ট করাচ্ছি, ঠিক আছে। 12 নম্বর 539 পৃষ্ঠায়। তাছাড়া আমি নোট দিয়ে দিচ্ছি, নোটটাও দেখতে পারো, সেখানেও দেখবে বই নোট সবই দেওয়া আছে, যেটা ভালো লাগবে সেটা পড়বে, ঠিক আছে। আমি বই বই দেখে বলে দিচ্ছি, মানে পয়েন্ট করে বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখতে পাবে ভারতীয় নাম সমস্যা, ঠিক আছে, নাম সমস্যা। দেখো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, তোমরা দেখলে বুঝতে পারবে। নামের কিন্তু বিভিন্ন ধরনের মানে বানান নিয়ে কিছু সমস্যা দেখা যায়, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। প্রাচীনকালে, মধ্যযুগে এবং আধুনিক যুগে মানে নামের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, সেই সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন আমরা সাপোজ যেমন বাংলায় ধরি, ঠিক আছে, বাংলা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ঠাকুরকে আমরা কিভাবে লিখি, মানে ভারতীয় নামগুলো দিয়ে এক্সাম্পল দিতে হবে, এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই ঠাকুরকে আমরা কিন্তু ইংরেজিতে ট্যাগর লিখছি, এখানে নাম সমস্যা আছে না, আমরা যেমন বাংলায় যেটা লিখছি ইংরেজিতে কিন্তু ট্যাগর হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মুখোপাধ্যায় মুখার্জি হয়ে যাচ্ছে। এই নামগুলো তো, এই যে এখানে টাইটেলগত সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মুখোপাধ্যায়, মুখার্জি, আর গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, এই হলো আমরা পদবী, অর্থাৎ এগুলো টাইটেলগত সমস্যা দেখছি। তাহলে আমরা টাইটেল বলে পয়েন্ট করেও কিন্তু ব্যাখ্যা করতে পারি, অথবা ফার্স্ট নেম, সান ফার্স্ট নেম, মানে পদবী বলে পয়েন্ট করবো, ঠিক আছে, তাহলে বেটার হবে। পদবী, পদবীর মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। তার বানান যদি দেখি আমরা, বানান সম্পর্কে পয়েন্ট করি, এটা 1 নম্বর পয়েন্ট পদবী করলাম। 2 নম্বরে যদি বানানের দিকে আমরা যদি দেখি, অনেকের সময় বানানগত ভুল কিছু মানে আলাদা আলাদা রকম দেখি বানান, ঠিক আছে। যেমন আমরা রায়, বাংলায় যখন রায় লিখি, ঠিক আছে, বাংলায় যখন কারো নাম আমি রায় লিখলাম, ইংরেজিতে কিন্তু অনেকভাবে আমরা লিখি। কেউ কেউ লেখে রে রায়, কেউ রয় লেখে, ঠিক আছে, কেউ আর রায় আর এ আই, অনেকভাবে সমস্যা, মানে ইংরেজিতে অনেকভাবে লেখে, একটা জিনিসটাকে অনেকভাবে ইংরেজিতে লিখতে হচ্ছে, ঠিক আছে, সেটাই। যেমন দেব, দেবকে আমরা দেব লিখি, আবার কেউ কেউ লেখে দেকে অনেকভাবে, অনেকে অনেকে লেখে দে, যেমন চৌধুরী থেকে শুরু করে এইরকম করে মানে টাইটেল, অর্থাৎ এখানে বানানগত আমরা চেঞ্জ হচ্ছে,
ঠিক আছে, মানে বাংলা আলাদা বানান, ইংরেজিতেও অনেক রকম হচ্ছে। এটা হলো বানানগত সমস্যা দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া আমরা আরো বানান দেখতে পারি, ঠিক আছে, বিচিত্র বানান। অনেকে আমরা বিচিত্র বানান দেখি, এটা পয়েন্ট করতে পারি বিচিত্র বানান। বিচিত্র বানানের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন আমি হরিদাস, ঠিক আছে, আমি হরিদাসটাকে মানে যখন আমি ইংরেজিতে লিখবো, অনেকে অনেকভাবে লেখে এই নামটাকে। কেউ হরিদাসকে এইভাবে লিখতে পারে, কেউ আবার এটাকে হরিদাস এইভাবে লিখতে পারে, ঠিক আছে। যেমন দত্ত, কেউ দত্তটাকে এইভাবে লিখতে পারে, কেউ দত্তটাকে দত্ত, এটাও দত্ত, এইভাবে লিখতে পারে, ঠিক আছে। এরকম যেমন আমার গোস্বামী, গোস্বামী, কেউ গোস্বামী এইভাবে লিখতে পারে। তাই এইগুলো সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বইতে আরো অনেক পেয়ে যাবে, সেগুলো একটু পড়ে নিবি, ঠিক আছে। এইরকম সমস্যা এগুলো পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বাড়িতে নাম সমস্যা নিয়ে দেখবে বইটাতে আরো ভালো কপি দেওয়া আছে, 539 পৃষ্ঠা আসবে। সবার প্রথমে দেখবে প্রাচীনকালের মধ্যযুগ, এগুলো একটু পড়বে, অথবা না পড়ে একদম সমস্যা প্রকৃতি নিয়ে আলোচনা করবে, দেখবে ওখানে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ভারতীয় নামের সমস্যা, তোমাদের কাছে সকালের কাছে বই আসে আশা করি। কোনো প্রশ্ন থাকলে বলো ভারতীয় নামের সমস্যা নিয়ে। এগুলো পরীক্ষার সময় আলোচনা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আর খুবই সহজ এই এই পেপারটা, ঠিক আছে, পড়বে তাহলেই দেখতে পারবে। আমি যাতে কনসেপ্টটা দিয়ে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তারপরে আরেকদিন দরকার আমি এক্সট্রা ক্লাস নেবো 4 পেপারে, 4 নম্বর পেপারে, আশা করি আরেকটি ক্লাস নিলে এই পেপারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যেগুলো আজকে পড়লাম, আজকে এগুলো একটু দেখবে বাড়িতে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে বলো।